কর্মকাণ্ড সেটা থেকে কিন্তু নেক্সট জেনারেশনও প্রাণিত হয় এবং আমরা শ্রদ্ধার ফুলে সাজায় এই ক্ষণ, এটি বিদায় নয়, এ এক গভীর প্রণাম। শপথ নিতে দেখেছি কিংবা কোনো অনুষ্ঠানকে অনুষ্ঠিত হতে দেখেছি। শ্রদ্ধা জানানো ব্যাপার জিততে এই অনুষ্ঠানে আমি প্রথম আজকে এলো। আজকে বিধানসভার প্রত্যেক কর্মচারী, অফিসার সবাই আন্তরিকভাবে যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে, এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সম্মানিত মঞ্চে যারা রয়েছে, আমাদের বিধানসভার অনারেবল স্পিকার ইনচার্জ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আমাদের সঙ্গে রয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার অনারেবল শ্রী রতনলাল নাথ মহোদয়, আমাদের অনারেবল লিডার অফ দ্য অপোজিশন শ্রী জিতেন্দ্র চৌধুরী। তাদের তিনজনকে আমার অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের অ্যাসেম্বলি সেক্রেটারি রয়েছেন শ্রী এম কে নাথ মহোদয়, রয়েছেন আমাদের সঙ্গে ওএসডি মিস্টার মহান্তি, সমস্ত অফিসার, কর্মী, সমস্ত স্টাফ আমাদের, যারা আমরা বৃহত্তর পরিবারের একটি অংশ, বিধানসভা আমাদের পবিত্র বিধানসভার অংশ। আপনাদের সকলকে আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান থেকে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎসঙ্গে মিডিয়ার বন্ধুরা, যাদের মাধ্যমে আজকে বিধানসভার এই পবিত্র অনুষ্ঠান গোটা রাজ্য দেখবে, সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সাহিত্য অনুরাগী, কবিতা লিখতেন, রবীন্দ্র অনুরাগী, নজরুল অনুরাগী। তার চেম্বারে সুমনবাবু, তারা জানেন সুমনবাবু এই কাজটা করেছেন, সুমন সাহা। তার কম্পিউটারে সমস্ত রবীন্দ্রসঙ্গীত, অনেক পুরনো শিল্পীদের গাওয়া গান, যে শিল্পীদের গাওয়া গান আমরা আজকের দিনে খুব কম শুনি, তিনি শুনতেন, তিনি বলতেন, রিভাইভ করতেন যে এই গানটা কি পরিস্থিতিতে গিয়েছিলেন, কাকে লক্ষ্য করে গানটা তিনি গিয়েছিলেন। তিনি একবার নজরুলের নাম নিয়ে এসেছিলেন, কবি নজরুলের নাম নিয়ে এসেছিলেন, আমার সাথে দেখা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যক্ষের চেম্বারও তিনি গেছেন। তাকে তিনি প্রশ্ন বানিয়ে জর্জরিত করেছিলেন। এই কবিতাটা কখন লিখেছিলেন? বুলবুলকে নিয়ে লিখেছিলেন, কবি নজরুলের ছেলে বুলবুল, তাকে নিয়ে লিখেছিলেন। কোন পরিস্থিতিতে লিখেছিলেন? প্রত্যেকটি বিষয় নিয়ে তার পড়াশোনা ছিল। সবচেয়ে যেটা আমাকে আকর্ষিত করত, তিনি চেম্বারে এসে প্রথম গুরুদেব রাম ঠাকুরকে আগে প্রণাম করতেন, তারপর তার বাবা মাকে প্রণাম করে তারপর তিনি চেয়ারে বসতেন। এটা আমাদেরকে শিখিয়েছে যে আমাদের যিনি দীক্ষাগুরু, তাদেরকে কিভাবে সম্মান করতে হয়। যারা শিক্ষাগুরু, বাবা মা আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা, তাদেরকে কিভাবে সম্মান করতে হয়। আর খুব কাকতালীয় ভাবে স্পিকার, ডেপুটি স্পিকার এবং আমরা তিনজনই রাম ঠাকুরের দীক্ষিত ছিলাম। আমরা গুরু ভাই বোনও ছিলাম। অনেক স্মৃতি যেগুলো কখনোই আমি ভুলতে পারবো না। আজও তার চেহারার দিকে তাকাতে পারি না, ফটোর দিকে তাকাতে পারি না। তিনি তার রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতই বলতে হয়, তুমি রবে নীরবে আমার হৃদয়ে, সেটা আমাকে বলতেই হয়। আজকের দিনে এটুকুই বলবো, তিনি যেখানে থাকুন পরম শান্তিতে থাকুন এবং তার অসমাপ্ত কাজ যেন আমরা সম্পন্ন করতে পারি। তার পরিবার পরিজনদের এই মুহূর্তে ঈশ্বর শক্তি প্রদান করুন, তারা এই দুঃখ কাটিয়ে উঠুন। আপনারা তাকে যে শ্রদ্ধা করতেন এবং তিনি আপনাদেরকে কতটা ভালোবাসতেন, আমি বোধহয় অনেকটাই জানি। আমি জানি আজকেও আপনারাও অত্যন্ত ব্যথিত
অত্যন্ত মর্মাহত, আপনাদের হৃদয়ের এই অনুভূতিও তার এই যাত্রা পথ, যে যাত্রা পথে তিনি, আমরা যেটাকে বলি যে পরম ঈশ্বরের আশ্রয়ে তিনি গেছেন, সেখানেও আপনাদের সেই বার্তা পৌঁছাবে। আবারও সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, সম্মানিত মঞ্চে যারা রয়েছে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, বিশ্ববন্ধুতার চরণে আমার কোটি কোটি নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। কোনোভাবেই আমরা প্রস্তুত ছিলাম না যে এত তাড়াতাড়ি বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ আমাদেরকে করতে হবে, না মানসিকভাবে না কোনোভাবেই। যে লোকটি সম্পূর্ণ সুস্থ ছিলেন, অদম্য আগ্রহ যার ছিল কাজ করার, বিধানসভার দায়িত্ব তিনি সুন্দরভাবে পালন করেছেন, নিপুণভাবে পালন করেছেন, এত তাড়াতাড়ি তার স্মৃতিচারণ করতে হইতে কখনো ভাবিনি। তার জন্য কোনো মানসিক প্রস্তুতি আজকের দিনও আমার নেই। তবু কালের নিয়মে এই মৃত্যুটা ছিল নির্ধারিত। জন্মিলে মরিতে হইবে, অমর কি কোথা কবে। তিনি জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববন্ধু, সেদিনটাই তার মৃত্যু নির্ধারিত ছিল, আমরা জানতাম না। এই বিধানসভার প্রতিটি দেয়াল, প্রতিটি কর্মচারী, অফিসার সবাই জানেন, সবাই দেখেছে, অনুভব করেছে যে বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ এবং চিফ হিসাবে আমার তার সাথে সম্পর্কটা কিরকম ছিল। এই সম্পর্কটা কোনোভাবেই শুধুমাত্র অফিসিয়াল ছিল না, তিনি আমার কাছে বড় ভাইয়ের মতো ছিলেন। আমি মতো কেন বলছি, বড় ভাই ছিলেন। প্রতিটি বিষয়ে তিনি আমাকে যেমন গাইড করতেন, পরামর্শ দিতেন। কারণ আমার যে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করা, 2018 সাল থেকে আমার সেই যাত্রা শুরু হয় জনপ্রতিনিধি হিসেবে। এখানে দুজন রয়েছে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার অনারেবল রতনলাল নাথ এবং অনারেবল লিডার অফ দি অপোজিশন জিতেন্দ্র চৌধুরী। তারা দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে। আমি আর আমাদের অনারেবল স্পিকার ইনচার্জ রামপ্রসাদ দা, আমরা 2018 সাল থেকে রয়েছি বিধানসভায়। আমার প্রত্যেকটি মুহূর্ত মনে হয় ভুলতে পারি না, ভুলতে চাইলেও বলতে পারি না। অফিসে ধর্মনগর থেকে আসার আগেই তার আমার কাছে একটা ফোন আসতো, আমি যেন বিধানসভায় থাকি, আমি যেন আগরতলায় থাকি। কাজকর্ম সেরে যখন ধর্মনগর যেতেন, যাওয়ার আগে ডেট আমাকে দিয়ে যেতেন, আমি কিন্তু এত তারিখ থেকে এত তারিখ অফিস করব, আপনি কিন্তু থাকবেন। অফিসে এসে রূপম বাবুকে বলতেন, দিদি এসেছে কিনা একটু ফোন করে। এটা আপনারা জানেন, আপনারা অনেকেই দেখেছেন, অনুভব করেছেন। যেদিন তার এই দুর্ঘটনা ঘটে, সেদিন আমরা একসাথে অফিস থেকে বেরিয়েছিলাম। কে জানতো যে সেদিনই আমরা একসাথে শেষ অফিস করছি। বিশ্ববন্ধু সেন শুধু প্রখর রাজনীতিবিদ ছিলেন না, তার বাইরেও তার একটা অন্তরাত্মা ছিল, যেখানে তিনি ছিলেন একটা সম্পূর্ণ মানবিক মানুষ। তার মধ্যে মানবিক গুণ এতটাই ছিল, যিনি অন্যের দুঃখে দুঃখিত হতেন, অন্যের আনন্দে তিনি আনন্দিত হতেন। এটা খুব কঠিন বিষয়। মানুষকে ভালোবাসা, মানুষের সমস্ত দোষগুলিকে ভুলে ক্ষমা করে তাকে কাছে টেনে নেওয়া, এটা অত্যন্ত কঠিন বিষয়, যেটা তার মধ্যে স্বভাবজাত ছিল। আমরা শুনতাম যে রাজনীতিবিদরা অনেক কঠিন হন, কঠিন পরিস্থিতি তাকে কঠিন করে তোলে, কিন্তু বিশ্ববন্ধু দাস ছিলেন সত্যি সকলের বন্ধু। যখনই তাকে বিধানসভার ব্যাপারে কোনো আলোচনা করেছি, আমাদের আপনাদের স্বার্থ সম্বলিত কোনো বিষয় তিনি কখনোই না করেননি। পার্লামেন্ট
সেশন যখন চলে প্রতিটি সেকশন, বিশেষ করে পার্লামেন্টারি সেকশন, রিপোর্টিং সেকশন, আপনাদের অনেক সময় দিতে হয়। প্রশ্নপত্র যারা তৈরি করে অনেক সময় আপনারা দেন। আমি তাকে অনুরোধ করেছিলাম যে তাদের জন্য সময়ের পরেও যারা কাজ করেন তাদের জন্য কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, কিংবা পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পর প্রত্যেকটা সেকশনে একজন দুজন করে তাদেরকে একদিনের ছুটি দেওয়া, এর অ্যাডজাস্টমেন্ট করে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতেন। কিংবা আপনাদের কোনো প্রমোশন ডিউ কিংবা ছুটি নিয়ে যখনই কেউ আমার কাছে যেতেন আমি তার কাছে তুলে ধরতাম, তিনি কাজটা আন্তরিকভাবে করার চেষ্টা করতেন। খুব খারাপ লাগছে এই কথাগুলো তিনি বলেছেন আমাকে, মনে রাখছে কথা। তো এখন আমাকে কিন্তু জিজ্ঞেস করেন কেউ, অপোজিশন বেঞ্চের বিশ্ববন্ধু সেন আর স্পিকার হিসাবে কোন রোলটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়? আমার মনে হয়েছে যে অপোজিশন হিসাবে তিনি যে রোল রেখেছেন অসাধারণ। মানুষের কথা বলতেন, এলাকার কথা বলতেন। এটা আমরা যারা এই বিধানসভার সদস্য প্রত্যেককেই তার এই গুণকে আমাদের অনুসরণ করা হবে। হ্যাঁ, স্পিকার হিসাবেও অবশ্যই তার অভিজ্ঞতা, বিষয়বস্তু গভীরে যাওয়া এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে নিয়মের বাইরে গিয়েও সুযোগ দেওয়া, এটা তিনিও করেছেন, সমস্ত স্পিকারাই সেরকম করে থাকেন। তো এদিক থেকে আমরা বাধ্যবাধকতা সেখানে আছে। যদিও স্পিকারকে তার আসনটি বলি আমরা নিরপেক্ষ আম্পায়ার বা রেফারি, কিন্তু সবসময় পাই ওঠে না। তো সেদিক থেকে বিরোধীদের সুযোগ দেওয়া হলেও স্পিকারদের তরফ থেকে বিরোধীদের তো অভিযোগ থাকবেই। যাই হোক, আমি সেই দিকের থেকে বলছি না, কিন্তু আমি বলবো এই হাউসে তার সাথে 2008 থেকে 14 6 বছর এবং 2023 থেকে 25 এখানে 2.5 বছর আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত উজ্জ্বল এবং অবশ্যই একজন স্পিকার, অধ্যক্ষ, আম্পায়ার হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে, যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এটা আমাদের সকলের কাছে অনুকরণীয়, শ্রদ্ধা, আমাদের হৃদয়ের মধ্যে কাছে থাকে। আমি হারাবো, এত তাড়াতাড়ি আমরা হারাবো এটা আমরা সকলে। যাই হোক, মাননীয় প্রয়াত স্পিকার বিশ্ববন্ধু সেন পরিবার পরিজনের প্রতি আবারও আমি গভীর সহযোগিতা জ্ঞাপন করছি এবং বিধানসভা হিসাবে যারা আমরা এই পরিবারের সদস্য তাদের সকল বিশ্ববন্ধু সেন আমাদের মাননীয় স্পিকার স্মৃতি আমাদের মনে অমর থাকুক, জাগ্রত যেন বাইরে থেকে। আর আরেকটা পরিবার যারা আমরা এই বিধানসভার বর্তমান বা প্রাক্তন সদস্য আছি এবং আপনারা সকলে, আপনাদের প্রতি আমি গভীর সহযোগিতা জ্ঞাপন করছি। তো এটা ঠিক যে তার বয়স হয়েছিল 72 বছর, কিন্তু তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এটা গোনার ধরে উঠেছে আমাদের কাজ সেরকম মনে হয়। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তার যে একটা নিজেকে উজ্জীবিত করার যে শক্তি, ব্যক্তিগতভাবে যে সে আঘাতটা কঠিন হলেও এটার সাথে মোকাবেলা করে সে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি ফিরে আসবেন সঙ্গী নয়, আবার আমাদের এই বিধানসভা তথা অধিবেশন পরিচালনা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল।
যে কোনো দিন তিনি ফিরে আসবেন, ঠিক এরকমই ভাবতাম যে তাকে সুখবর পাবো। তিনি আসলে যদি বিধানসভা তো না আসেন, তার বাসায় গিয়ে আমি দেখা করবো, এরকম ভাবেই আমি মনে মনে অপেক্ষা করতাম। যাই হোক, এটা প্রকৃতির বিধান, সবাইকে চলে যেতে হবে। তিনি এই যুদ্ধে আপাতত হেরে গেছেন আজকে আমার মধ্যে নেই। তো আজকে তাকে আমরা স্মরণ করছি। অবশ্যই একটা মানুষের নানা দিক আছে। আমরা একটা মানুষ সমাজের জন্য, মানুষের জন্য যা করে গেছে, সর্বদা অবশ্যই কথা বলে ফিরে মনে রাখবো। তো ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় 2008 সালে যখন তিনি প্রথম নির্বাচিত হয়ে আসেন, তখন আমার ফোর্থ টার্ম, আমিও চতুর্থবার নির্বাচিত হয়ে এসেছি। আমরা টিচার লেভেলসে, তিনি বিরোধী বেঞ্চে। আমার থেকে বয়সে তো প্রায় 5-6 বছর বড়। স্বাভাবিকভাবেই যারা বিরোধী বেঞ্চে থাকে, এটা যে কোনো সময় তাদের চেষ্টা থাকে হাউস থেকে গোটা, শুধু যারা এই সভার সদস্য তারা না, অন্যরা কথা না বলুন, বিধানসভার যে সচিবালয় এবং সবাইকে নিয়ে আর সমস্ত স্টাফ, যে কোনো সদস্য, টিচারে হোক বা অপোজিশন বেঞ্চ, তারা চেষ্টা করেন তাদের কথা বলার যুক্তি এবং তার নানা ভঙ্গিমার মধ্য দিয়ে কিভাবে যে জনগণের বক্তব্য পৌঁছানো যায়। শুধু মিডিয়া যারা আছেন অবশ্যই তারা তো খুবই ইম্পর্টেন্ট, তাদের কাছে পৌঁছানো, এমনকি এমনকি বিধানসভার চেয়ার টেবিল কার্ড সবাইকেও যাতে কনভিন্স করা যায়। তো আমরা দেখতাম তিনি সুন্দরবাবু খুব সুন্দরভাবে তিনি একজন শিল্পী, নাটক ইত্যাদি করতেন এবং দেখেছি ওনার চেম্বারে স্পিকার হওয়ার পর। আমরা কথা যখন বলি তখনও রবীন্দ্রসঙ্গীত তার ইয়েতে বাঁচত, কম্পিউটার থেকে সেখানে ছোট্ট বক্স আসছে, অর্থাৎ খুবই সঙ্গীত প্রেমী এবং শিল্পীরা সাধারণত উদার মনের হয়। একটা সময় পেলেই গান শোনার, আবৃত্তি শোনার চেষ্টা করুন, তিনি গাইছেন। তো সেই তার যে গুণটা, এটা বিধানসভার মধ্যে গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন স্কুলে তারা শুনে তার সেই স্কিলটা এত দারুণ ব্যবহার করতাম। তো মাঝে মধ্যে স্বাভাবিক বিধানসভাতে যারা বিরোধী দল নেতা, বিরোধী বেঞ্চ থেকে তারা বেশি সময় নেন, নিতে চান, নিতে হবে। অনেক সময় তিনি বলতে উঠতেন, তখন বিরোধী দল নেতা ছিলেন, তারপরে সুদীপবাবু ছিলেন, রতনবাবু সেই আমরাই বলতাম আরে তাকে সময় দিন না, স্পিকার করতে সময় শেষ হয়ে গেছে, কেন আরো কিছু দিন। তবে বলতাম যে না, শর্ত বলতাম যে আপনি কাইন্ডলি ডাউন সেবে দারুণ বলতেন। আর একটা গুণ ওনার আছে, সেটা হলো সারা রাজ্যের কথা বলতেন অবশ্যই, কিন্তু নিজের যে বিধানসভাতে সে সম্পর্কে আমিও বিধানসভার সদস্য, কিন্তু আমিও সে তোমরা বলতে পারি না। অন্য কথা বলতে গিয়ে নিজের বিধানসভার কথা অনেক সময় ভুলিয়ে যাই, কিন্তু এতে মনে হয়। এবং একটা কথা বারবার বলতেন, যেটা আমাকে খুব প্রভাবিত করেছে, সেটা হলো ধর্মনগরে রেলের ডিভিশন ছিল। যতদিন তিনি
বিরোধী বেঞ্চে ছিলেন, অন্তত আমি 2008 সাল থেকে 14 সালের প্রথম সোয়া বছর আমি ছিলাম। এমন কোনো অধিবেশন বোধ হয় যায়নি যারা মানুষ লিখেন বা রেকর্ডে দেখবেন এটা আছে। তারই বক্তব্য কিভাবে আমাকে প্রভাবিত করেছে, আমি যখন সাংসদ হয়ে যাই ষোড়শ লোকসভাতে, তো সংসদে একটা আছে, প্রভিশন আছে, প্রত্যেক দিনই 0 আওয়ার। কিন্তু এই 0 আওয়ারটা আমাদের বিধানসভাতে প্রচলিত 0 আওয়ার। আমি এটা সংসদীয় মন্ত্রীকে বলছি, পার্লামেন্টে সেটা এখানে প্রয়োগ করার জন্য। সেটা হলো যে এই যেদিন সেশন হবে তার আগের দিন বিকাল 5টায় কোনো কোনো দিন স্পিকার এটাও বলা করে পরদিন সকাল 10টা অর্থাৎ অধিবেশন শুরু হওয়ার আগে এটা লিখে দিতে হবে। এরপর 10:30 নাগাদ এটা ব্যালটিং হয়। প্রত্যেক দিন 20 জন সাংসদ সুযোগ পান তার বিষয় তোলার জন্য। লিখে দিতে হয় কি বিষয়ে কথা বলবে। তো আমি এরকম একদিন ব্যালটিংয়ে যে এই রেল সম্পর্কে বলার সুযোগ পেয়েছি। কি বলবো, হঠাৎ করে মানে চিন্তা করছিলাম যে না, আমার ওই বিধানসভার কথা মনে পড়ে গেল যে না, বিশ্ববন্ধুবাবু আমার স্পিকার মহোদয় রেল ডিভিশন, আমি এক্সাক্টলি সেটাই বলেছি ত্রিপুরার যে একটা রেল ডিভিশন চাই, এটা এবং ধর্মনগরে। কেন ধর্মনগর আসছে, আমার কেন আসলে আমার মনে হচ্ছে কিন্তু ওনার সাথে যে প্রায় এই 8 থেকে 2014 সাল অব্দি প্রায় 6 বছর এটা প্রায় প্রত্যেক অধিবেশনে শুনেছে ধর্মনগর ধর্মনগর, আমার ইয়ে থেকে এটা বেরিয়ে যায়। অর্থাৎ এটা প্রভাবিত করেছে এবং তার সে বক্তব্য আন্দোলনে করেছি লোকসভাতে। তারপর আরেকটা কথা খুব মনে আছে, খুবই যে ওনার প্রয়াত হয়ে যাওয়ার পর আমার খুব মনে হচ্ছে, সেটা হলো যে যেদিন তিনি স্পিকার হন, আমি তখন লিডার অপোজিশন হইনি, সিপিএম দলের ফ্লোর লিডার। তিনি খোঁজ দিয়েছেন যে আমি আছি কি, আমাকে ডেকে নিয়ে গেলেন, চাটা খাওয়ালেন। আমার থেকে বয়স বড় হলেও তিনি খুব আদর করে যত্ন করে আমাকে ডাকে সবসময়। তখনও স্পিকার হওয়ার এবার বলে, আরে আপনি আমার সাথে বয়সে বড়, কেন আমাকে কথা বলছেন? না, আপনি তো আমার থেকে এই বিধানসভাতে প্রায় 15-16 বছরের পর, এই জন্য এই সভাটা আপনাকে সম্মান। ঠিক আছে, কৃতজ্ঞতা আপনাকে জানাবো আজকে। সেই কৃতজ্ঞতা কি? সেই কৃতজ্ঞতা হলো যে আমরা যখন বিরোধী বেঞ্চে ছিলাম, সব এই লিডার অপোজিশন তিনি সময় নেবেন বেশি, ওনাকে ইমপ্রেস করতে হয়, রিজার্ভ বেঞ্চ তার কথাই বেশি শুনবেন, তা আমাকে বসিয়ে দিতেন। আপনি আমাকে তদন্ত মনে আছে কিনা জানি না, আমি বলতে পারি আপনারা বিশ্ববন্ধু বাবুকে কেন সুযোগ দিচ্ছেন না। তার ভেতরে এই যে হাউসকে ইমপ্রেস করার জন্য, প্রভাবিত করার জন্য যে ট্যালেন্ট আছে, যে আর্ট আছে, আর ওনাকে সুযোগ দেন না কিন্তু। এবং আপনি আমাকে বলতেন যে না, আপনি একদিন আসবেন, চিন্তা করবেন, আপনি এখন পেছনে আছেন, সামনে আসবেন। উনি, আমি বই বলেছেন তখন জানি না, উনি ঠিক মনে রেখেছেন। স্পিকার হয়ে যাওয়ার পর আমাকে চা খাওয়া থেকে বলছেন, জিতেন্দা আপনি আমাকে বলেছিলেন শীর্ষবাদে আজকে আমি এখানে এসেছি, ঠিকই বলেছেন, আপনি একদিন সামনে আসবেন, এখানে এসেছি। আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং সদস্যরা আমার মধ্যে উপস্থিত হয়েছেন একজন স্পিকার
একটু আগে দুজন আপনাদের সামনে বিশ্ববিদ্যালয় আলোচনা করেছেন। আমার সাথে ওনার পরিচয় 80 দশক 2008 থেকে লাগাতার 4 টার্মের বিধায়ক উনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, কবি, সাহিত্যিক, গায়ক, অভিনেতা, এক কথায় সংস্কৃতি প্রিয় মানুষ ছিলেন। যেটা একটু আগে বলেছে যে অবসর সময় সবসময় গান শুনতেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। যারা রবীন্দ্র অনুরাগী তারা কখনো খারাপ হতে পারে। তিনি ছিলেন দমনকর মানুষের কাছে বিশ্বদা, সুন্দর এবং রুচিসম্মত বক্তব্য রাখতেন। মানুষের সাথে সক্ষতা ছিল ভীষণ। কিন্তু মনে এখানে আমাদের বাঙালিকে সচিন সিং থেকে আরম্ভ করে বিপ্লবের কথা পর্যন্ত যারা আছে, এর মধ্যে 10 জন মুখ্যমন্ত্রী, 3 জন আছে বাগিচার জন্য, গান্ধী 11 জন স্পিকার, 2 জন বেঁচে আছে, 9 জন নেই। আসলে কি মনে রাখি? আমার ডাউট আমরা সবসময় বলি সবাই মনে রাখে, বিজ্ঞানীরা মনে রাখে কিনা? ওরা তো বিশ্ব অনুষ্ঠান চারজন বেঁচে আছে স্পিকার। ঠিক আছে, বিশ্বদা ছিলেন আমাদের একান্ত আপনজন রাজনৈতিক সম্পর্ক। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করার সুবাদে আমরা একে অপরের কাছাকাছি আসি এবং মেয়েলি উনি কাজ করতেন তখন উত্তর জানাতে আমার অ্যাক্টিভিটি বেশি ছিল এবং জাতীয়তাবাদী ভাবধারা বিশ্বাসী কিছু ছাত্র জীবন থেকে কিন্তু ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। পরবর্তী সময় জাতীয় দলে রাজনৈতিক দলের একজন দক্ষ নেতৃত্ব ছিলেন। দলীয় সংগঠন এবং বিভিন্ন রকম স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী ছিলেন বিশ্বদা। ওনার আহ্বানে হাজার হাজার দলীয় কর্মী সমর্থক জড়ো হয়ে যেতেন। এটা সব জায়গায় কিন্তু পাওয়া কঠিন। যেহেতু আমি বিরোধী দল নেতা ছিলাম এবং পরবর্তী সময় পরিষদীয় মন্ত্রী, এর সাথে এর থেকে বলতে পারি পরিষদীয় ব্যবস্থাপনা সম্পর্কে ওনার কিন্তু দক্ষতা অর্জন করেছেন। 3rd টাইমে উনি বাদবান, 4th টাইমে গিয়ে উনি স্পিকার এবং যখন অপোজিশনে ছিল 34 আলোচনা, যেটা আমাদের অপোজিশনের বলতেন
করার পথ দেখিয়েছেন তিনি। বিশ্বদা অপোজিশন লিডারের সঙ্গে দেখতে আমাদের মিটিং যখন হতো এবং পরবর্তী সময় পরিষদের বৈঠকগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়গুলি বিধানসভায় উত্থাপন করার জন্য উনি প্লেস করতেন। কেউ থাকবেন না আমরা জানি, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। কিন্তু স্মৃতি থেকে দাঁড়িয়ে যে কথাগুলি, এটা আমার কাছে শুনতে হয়। কজন সচিন্তার কথা মনে আছে, কজন ডিফেন্ডার কথা মনে রাখে, কিন্তু বক্তব্য রাখার সময় বলছি অনেকগুলো রাখে না। তো দীর্ঘ পথ চলা স্মৃতিগুলি বারবার চোখের সামনে ভেসে উঠছে। উনি কিন্তু আমার মনে আছে একটা ঘটনা, উনি কংগ্রেসের যখন ব্যর্থতা মনে করেছেন, আমি বলছি না, তখন উনি তৃণমূলে যোগ দেন। আগরতলা একটা হোটেল, এগুলো হোটেলটার নাম হলো রয়্যাল গেস্ট হাউস। আমিও তখন কংগ্রেস দলের মেম্বার ছিলাম। সবাই ঠিক করলো কংগ্রেস থাকবে না, বিশ্বদা ধর্ম। ওই মিটিং আমি উপস্থিত ছিলাম। উনি বলছেন আমি কিন্তু তৃণমূলে যাব না। আবার টেলিফোন করছে, আমি যাব না, আমি যদি যাই ভারতীয় জনতা পার্টিতে যাব। কিন্তু বলছিলাম যাবই, যাবো করে পরবর্তী সময় গিয়েছে, আমি মিটিং ছিলাম। কিন্তু পরবর্তী সময় উনি বিজেপিতে এসেছেন। তো এই আমাদের ক্ষতি হয়েছে। রাজনীতি অঙ্গনে খুব কিন্তু কম মানুষ আছেন যারা এই সংস্কৃতির সাথে যুক্ত, এগুলো কিন্তু খুব কম আছে, খুব কম। রাজনীতি হলো সবচেয়ে সমাজের সবচেয়ে মহান ব্রত। আমি মনে করি পলিটিক্স ইজ দি অথরিটেটিভ এলোকেশন অফ ভ্যালুজ অফ সোসাইটি। প্রকৃতপক্ষে অনেকে রাজনীতিকে শিল্পকলার সাথে যুক্ত করেছে। তাই আমরা বলতে পারি পলিটিক্স ইজ এ ক্লাসিক্যাল আর্ট পারফর্ম বাই ক্রিয়েটিভ এন্ড জেনারেটিভ পিপল। মানে হচ্ছে রাজনীতি হচ্ছে এমন একটি ধ্রুপদী শিল্প যা মূলত সৃজনশীল এবং কল্যাণকারী মানুষের দ্বারা সম্পাদিত হয়। কিন্তু যারা রাজনীতির কথাটি সঠিক অর্থ এবং মর্মার্থ যথাযথ উপলব্ধি পারেন না, তারাই রাজনীতিকে ভুলভাবে ব্যাখ্যা করেন। অনেকে রাজনীতিকে পেশা বা প্রফেশন বলে চিহ্নিত করেন। কিন্তু পৃথিবীর সকল রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক দার্শনিকগণ রাজনীতিকে একটি মহান এবং তাৎপর্যপূর্ণ দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করেছেন। সমাজের প্রতি নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা না থাকলে, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর কল্যাণের জন্য আত্মনিবেদন এবং আত্মত্যাগের অঙ্গীকার না থাকলে রাজনীতিতে সফল হওয়া যায় না। তাই প্রকৃত অর্থে রাজনীতি হল সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব ভূগোলের কল্যাণকামিতায় আত্মনিবেদনের বার্তা। কেন কথা বললাম? জনপ্রতিনিধি এবং রাজনীতি ব্যক্তিত্ব অনেক সময় ধারে খেতে হবে, কিন্তু সমাজের যা নোংরামি কিংবা নর্দমা নোংরা জিনিস রাজনীতির পরিষ্কার করে, আর কেউ না। জনপ্রতিনিধি এমন ব্যক্তিদের হওয়া উচিত নয় যা মানুষের দুঃখে, বেদনায়, আর্তনাদে যাদের মন ব্যতীত
সংবেদনশীল, যারা কোনদিন অতীতে রাজনীতি করেননি কিংবা সমাজের সাথে কোনো কাজে যুক্ত ছিলেন না, তারা কোনোদিন জনপ্রতিনিধি হওয়া উচিত না। আমি মনে করি, কারণ তারা কর্মীদের মানুষের দুঃখ কোনোদিন বুঝবে না। কেউ দেখবেন হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে যায়, জনপ্রতিনিধি হয়ে যায়, আবার রাজনীতিতে হারিয়ে যায়। লেখাপড়া করে প্রফেসর হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, লয়ার হওয়া যায়, আইএস হওয়া যায়, আইপিএস হওয়া যায়, কিন্তু রাজনীতির জন্য অন্য মেধা দরকার। সেই মেধাটা বিশেষ আছে। সবাই কিন্তু মেধা থাকে না। পৃথিবীর যত কিছু পরিবর্তন, পজিটিভ পরিবর্তন বা উন্নতি রাজনীতির মস্তিষ্ক থেকে এসেছে। আমার মনে আছে, আমি একবার আর্ট অফ লিভিং এর কর্ণধার শ্রী শ্রী রবিশঙ্করের ব্যাঙ্গালোরে গিয়েছিলাম 20 বছর আগে। বলেছিলাম, গুরুজি, আমি রাজনীতি থেকে সরে যেতে চাই। উনি বলছেন, না, যদি তুমি সমাজের সেবা করতে চাও, যদি মানুষের সেবা করতে চাও, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট চাও, তাহলে রাজনীতিতে সেবা করার যতটুকু স্কোপ আছে সেটা পৃথিবীর কোথাও কিছুতে পাবে না, অন্য কোনো প্রফেশনে পাবে না। সেটা আরো আমার মনে হয়েছে। রাজনীতি ব্যক্তিদের হৃদয় থাকতে বিশাল প্রয়াত বিশ্বজিৎ সেন ছিলেন বড় মানের মানুষ। বিধানসভা যারা জনপ্রতিনিধি হয়ে আসে, এদের মধ্যে অনেকেই মানুষের কাছে শ্রদ্ধা আসন পেয়েছে, আজীবন থাকবে, বিশ্বত থাকবে। কিন্তু এই যে কথাগুলি বললাম, যারা এই রাজ্যের উন্নয়নে এই বাঁ দিকে এবং ডান দিকে কতজন মনে রাখি, উন্নয়ন তো তারাই করেছে সমাজের সব মানুষকে নিয়ে। কোন দলের প্রশ্ন এটা ইচ্ছা করে এই স্টেজটা ব্যবহার করলাম এই কথা বলার জন্য। সবাই কিন্তু জনপ্রতিনিধি হয়ে টিকে থাকতে পারে না, হারিয়ে যায়। তো politics becomes noble when power is used not for self but for service. Those who enter politics with a heart to serve elevate it into a noble profession. True politicians are not power seekers; they are people's caretakers. In a democracy like India, politics is a noble calling where service to the people is the highest duty. Public service is the soul of politics. Politics gains dignity through sacrifice and service. একটা কথা অনেক জায়গায় বলে, বিশেষ করে স্কুল কলেজের কোনো মিটিং থাকে বলে, life is a notebook. 2 pages, that is first page and the last page, are already written by God. যদি গড়কে কেউ বানায়, মাঝখানের পাতাগুলি এমটি। আপনি ঠিক করবেন আপনি কৃষ্ণ হবেন না কংস হবেন, আপনি ঠিক করবেন রাম হবেন না রাম হবেন, আপনি ঠিক করবেন মন্দিরে যাবেন না পতিতা হয়ে যাবেন, সেটা আপনার দৃশ্যটা। এই যে এমটি পেজগুলি উনি সুন্দরভাবে, যেটা আমাদের অপোজিশন লিডার, আমাদের চিফ, সুন্দর, তাদের মধ্যে এত সুন্দর ভাষা নেই, কিন্তু এই জনপ্রতিনিধিদের প্রত্যেকের আগেও একদিন বলেছিলাম, কিন্তু তাদের ভুলে গেলে শুধু সভা করলাম, শ্রদ্ধা জানালাম, কিন্তু তার যে অ্যাক্টিভিটিস এত বছর এরা অন্য প্রফেশন থেকে ভালো, ভালো স্টুডেন্ট ছিলেন,
কলেজে টিকে থাকতে পারেনি, জনপতির মেয়ে টিকে থাকতে পারেনি। তো বিশ্ববন্ধু সেন মানুষের জন্য চিরদিন কাজ করে গেছেন। তাই আমার বিশ্বাস উনি সবসময় মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।